সুস্বাগতম। দিন কয়েক আগে আমাদের চ্যানেলের একটা কমিউনিটি পোস্টের উত্তরে গল্পটি খাসা চ্যানেলের বন্ধু সপ্তর্ষি মণ্ডল জানিয়েছিলেন এই ঠান্ডা ঠান্ডা দিনে একটা রোম্যান্টিক কমেডি শুনতে পারলে বেশ ভালো হয়। মূলত সপ্তর্ষির সাজেশন মাথায় রেখেই আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প পাত্রী। গল্পটা মূলত এক জামাইবাবুর সঙ্গে তার শ্যালকের কথোপকথন, কিন্তু তাহলে পাত্রীটা এলো কোথায়? আসলে এই শ্যালকের পাত্রী দেখা নিয়েই পুরো ঘটনাটা। চলুন শুনে নেওয়া যাক। শুরু করতে যাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাত্রী। আর অনুরোধ রইল, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। কে ও শিবাই নাকি রে? যে আঙ্কে শিবাই বটি। তা পাত্রী পছন্দ হলো? না জামাইদা, এটাও লাগসই নয়, দাঁত উঁচু। দাঁত উঁচু? তা কত উঁচু? মুখ বন্ধ হয় না? তা হয়। আজকাল তো শুনি উঁচু দাঁতের বেশ কদর হয়েছে নাকি? ফিল্ম আর সিরিয়ালে নাকি উঁচু দাঁতের বেশ কদর। আপনি তো ওসব দেখেন না, তবে জানলেন কিভাবে? আরে দেখা সময় কোথায় যে দেখবো। তবে ভট্টাচার্য ঠাকুরমশাই বলছিলেন বটে, অঘোরে আজকাল উঁচু দাঁতের ছড়াছড়ি। ঠাকুরমশাই? নিমুবাবুর বাড়িতে ঠাকুরমশাইকে দেখেছি বটে বার কয়েক। টিভির সামনে বসে ঘাড় কাত করে রোজ সন্ধ্যেবেলা তোফা ঘুম দেন। ওই ফাঁকে ফাঁকে দেখেন আর কি। তা ঘরদোর কেমন দেখলি? আগে ওসব ভালো, পাকা, একতলা, বাড়িতে টিউবওয়েল। গুনে দেখলাম বাড়ির হাতায় অন্তত 100-150 সুপুরি গাছ, 2টো পুকুর, আমবাগান, জমি, জিরেত। লাগিয়ে দিলে পারতি। দাঁতে আটকায় যে, না হলে লাগিয়েই দিতাম। মেয়ের যেমন দাঁত উঁচু, তেমনি তোর আবার নাক উঁচু। বলি দামড়া, বয়সটা খেয়াল আছে? 36 পেরোলি কিন্তু। আমার আর বিয়ে হবার নয়। বিয়ে না হয় না হোক, যেমন তেমন একটা ধরে বাঁধলে আমার হবে না। ভাবিয়ে তুললি। আয়, এই বারান্দার চৌকিতে বসে একটু ভাবি। জ্যোৎস্নাটা খুব ফিনকি দিয়েছে আজ। তোর সঙ্গে গিয়েছিল কে? গদাই, পবন আর মেসমশাই। তারা কি বলে? মেসমশাইয়ের কথা আর বলবেন না, যাকে দেখে তাকেই পছন্দ। পবন আর গদাই বলল চলবে না। তাহলে 11 নম্বরেরটাও আউট। যে আগে আউট। 10 নম্বরেরটার যেন কি দোষ ছিল? সেটা তো আপনিই বাতিল করলেন, মনে নেই নাকি? ও হ্যাঁ, মনে পড়েছে। পাত্রীর ভৌম দোষ ছিল। বড় মুশকিলেই পড়া গেল রে। তোর মা, বাপ, দিদি সবাই যে তোর বিয়ের জন্য বড় পাগল হয়ে পড়েছে। এদিকে জুৎসই পাত্রী পাওয়া যাচ্ছে না, অথচ পথে ঘাটে কত সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে। এই কি ব্যাপার বল তো? দেখেন জামাই দাদা, আমার ওই মেয়ে দেখার চোখ নাই, রোখও নাই। আমি কাজ কারবার নিয়ে ঝঞ্ঝাটে জড়িয়ে আছি। আপনারা সবাই ধরে পাকড়ে পড়লেন বলে ঘাড় কাত করতে হয়েছে। বলি কি,
এবার আমাকে রেহাই দিন। কস কিরে ডাকাত, তোর বিয়ে না দিতে পারলে যে আমার অন্ন জল বন্ধ হবে। জামাইদা, ললাটের লিখন বলেও তো একটা কথা আছে। আমি ভেবে দেখলাম এইভাবে মেয়ে দেখে বেড়ানোটাও ঠিক হচ্ছে না। মেয়েগুলোরও তো একরকম অপমানই হচ্ছে, এটাও ঠিক না। আর এই বিয়ে বিয়ে হুল্লোড়ে আমার কাজ কারবারেরও লোকসান হচ্ছে। বিশানগড়ের ইটভাটিতে গণ্ডগোল, নেজাতের কারখানার ওভারহল চলছে, বৈদ্যপুরের বিস্তর পাওনা উসুল করা পড়ে আছে। তা বললে কি হয় রে পাগল? তোর বুড়ো বাপ মা যে তোর ভরসাতেই বেঁচে আছে, আর কাজ কারবারের জন্য ভয় নেই, ও দুদিনেই সামলে দিতে পারবি। আর কটা দিন থেকে যা, শনিবারে বিষ্ণুপুরের মেয়েটাকে দেখে নিলেই হয়। ও আপনারা দেখেন, শুনেছি এ মেয়েটা বড়ই ভালো, দেখতে শুনতে সুন্দর, লেখাপড়া জানে, তার উপর নাকি ভারী বুদ্ধিমতী। বুদ্ধিমতী মেয়ে পাওয়া ভাগ্যের কথা রে। আমাকে ছেড়ে দেন, কাজ কারবার লাটে উঠবে এরকম চলতে থাকলে। একটা কথা কবি। কি কথা? ওই চণ্ডীপুরের মেয়েটাকে তোর পছন্দ হলো না কেন? সে তো বলেই দিয়েছি। তেমন ভেঙে বলিসনি। আরও একটা কথা বলেন। তোর মেসোমশাই দিন কয়েক আগে আমাকে বলেন যে শিবাই মেয়ে পছন্দ করবে কি, ও তো কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখে না। হয় মাথা নিচু করে বসে থাকে, নইলে ওই জানলার বাইরে তাকিয়ে মাঠ ঘাট গাছপালা আর গরু ছাগল দেখে। ও বাবা, তাই নাকি? কথাটা মিথ্যেও নয়, তাই না? পাত্রী ফেলে গরু দেখি, সে তোর কেমন স্বভাব রে? মায়া মতিভ্রমকে যে বড় ভয় পাই দাদা। বুঝিয়ে বল। খাজিরগঞ্জের লালকমলকে মনে পড়ে? ওই যার কবিরাজি ওষুধের কারবার। তা মনে থাকবে না কেন? লালকমলের বাতের মালিশের খুব নাম। হ্যাঁ, সেই লালকমল হরিশ্চন্দ্রপুরে নিজের জন্য পাত্রী দেখতে গিয়ে প্রথম দর্শনে কাত হয়ে পড়ল। তেমন মেয়ে নাকি ভারতে নেই। বিয়ের পর রং টং উঠে যাওয়ার পর বউয়ের চেহারা যা বেরোলো তা কহতব্য নয়। তা সে না হয় চেহারা ভগবানের দান বলে সে কথা বাদ দিচ্ছি, কিন্তু মেয়েটার চোখে নাকি মায়া দয়া ঝরে পড়ছিল, আর ঠোঁটে করুণার হাসি। বিয়ের পর আর সেসব খুঁজে পাওয়া গেল না। বজ্জাত মেয়েটা এখন লালকমলের ঘাড়ে মুষলের মতো চেপে বসে তার প্রাণ ছিবড়ে করে ছাড়ছে। দেখা হলেই লালু বড় কান্নাকাটি করে। ওইটিকেই বড় ভয় পাই। কার দিকে তাকিয়ে মতিভ্রম হয় বলা তো যায় না, তাই তাকানোর দরকারই বাকি। এ তো বড় গন্ডগোলের কথা রে শিবাই। না তাকিয়ে বুঝবি কি করে কার দাঁত উঁচু, কে টেরা, কে কালো বা কুৎসিত? তাকানোর দরকার কি জামাইদা? আর সবাই তো ড্যাব ড্যাব করে দেখবে। তাই তো বলছি, আমার দেখা না দেখা সমান। আপনারা ধরে বেঁধে জুড়ে দিলে কিছু করার থাকবে না, কিন্তু বউ যদি বাড়িতে অশান্তি করে তবে আপনাদের দায়িত্ব। বড় ভাবনায় ফেললি দেখছি। মনে হচ্ছে তোর বিয়ের মতলব নেই। সে কথা তো কেউ কানেই তুলছে না জামাইদা। আমি তো বলেই আসছি,
যে সংসার ধর্ম আমার জন্য না। তাই বললে কি হয় রে পাগলা? তা বিয়েতেই বা তোর এত আপত্তি কিসের? ফকির, বৈরাগী, কাঙাল কে না বিয়ে করছে বল তো? আর বয়োধর্ম বলেও তো কথা আছে। তার উপর রোজগার পাতির ঠাকুরের ইচ্ছায় তো মন্দ করছিস না। কয়েক লাখ টাকার কারবার, তা এসবেরই বা কি বিলি ব্যবস্থা হবে বলতো? তোরটা খাবে কে? জামাইদা 10 ভূতে লুটে খাবে, তা মন্দটা কি তার? আমার কাজটুকু আমি করে যাচ্ছি, ভবিষ্যতে কি হবে তা নিয়ে মাথা ঘামানোর কি আছে? শোন, আমার সঙ্গে যখন তোর দিদির বিয়ে হয় তখন তুই কতটুকুন ছিলি মনে আছে? মাত্র 5 বছর বয়স তখন তোর। সেই থেকে তোকে এত বড়টি হতে দেখলাম, কিন্তু তোর মতি গতি যে ভালো বুঝতে পারি তা নয়। সব কথা খোলসা করে বলিস না। স্বভাব চাপা হলে অন্য সকলের মুশকিল হয় রে। আমার মতিগতি কিন্তু জটিল কুটিল না। আসলে আমি ওই বিয়ে ব্যাপারটায় তেমন আগ্রহ বোধ করি না। কাজ কারবার নিয়ে মেতে থাকতে ভালোবাসি আমি। দাঁড়া, একটা কথা মনে পড়লো হঠাৎ। কি কথা? শীতলকুচিতে তোর একটা ঠেক ছিল না? ছিল। পানের বরজ করে বড়লোক হবার বাই চেপেছিল মাথায়। হ্যাঁ, বছর 2 চেষ্টাও তো করলি। ওসব পুরনো কথা কেন তুলছে জামাইদা? কি হবে? তখন কানা ঘুষো শুনেছিলাম ওই মোহিতোষ রায় নামে এক ভদ্রলোকের মেয়ের সঙ্গে তোর নাকি এটা খটামটি লেগেছিল। ঠিকই শুনেছিলেন। ব্যাপারটা কি খুলে বলবি? হঠাৎ সেই বৃত্তান্ত শুনতে চান কেন? সেই মেয়েটার সঙ্গে তোর ঝগড়াটা কিসের? ও বাদ দেন, মেয়েদের সঙ্গে ঝগড়ায় গেলে মুশকিল। আমি তেমন রোখাচোখা মানুষও তো না। ঝগড়াটা কি নিয়ে সে তো চুকে বুকে গেছে। মনে করে দেখ তো, মেয়েটার নাম কি? মাধবী রায়? হ্যাঁ, কিন্তু আপনাকে কে বলল? মাধবীর নাম তো আপনার জানার কথাই নয়। শীতলকুচির লক্ষ্মী ভাণ্ডার তো আমার কাছ থেকেই মাল নেয় রে। তাই নাকি? আমাকে মাসে 1-2বার যেতেই হয়। গোরাচাঁদ সিংহ রায় শীতলকুচির মস্ত মহাজন, লক্ষ্মী ভাণ্ডার ওইটার মালিক। চিনি। আমি যার কাছ থেকে পানের বরজ কিনেছিলাম সেই মহেশ রায়ের ভাইরা ভাই হলো গোরাচাঁদ। লক্ষ্মী ভাণ্ডারের অবশ্য তখন এমন ফলাও অবস্থা ছিল না। হ্যাঁ, তা কথায় কথায় গোরাচাঁদকে বলেছিলাম তোর কথা। তখন গোরাই বলল তুই ওই মাধবীর সঙ্গে কি একটা গণ্ডগোলে শীতলকুচি ছেড়ে চলে এসেছিলি। গণ্ডগোলটা কিসের তা অবশ্য সে বলতে পারল না। বলার মতো কিছু নয়, তখন খুব বোকা ছিলাম তো, অভিজ্ঞতাও হয়নি, তাই অপমানটা হজম করে চলে আসতে হলো। তবে ওসব আমি মনে রাখিনি। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি হবে বলুন? ঝগড়াটা কি নিয়ে?
শুনলে হাসবেন। বলেই দেখ না। বলতে বাঁধো বাঁধো ঠেকে, শত হলেও দেখুন আপনি গুরুজন, ওসব কথা বলতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বেরোবে। শোন, তোকে আমি সাঁতার কাটতে শিখিয়েছি, সাইকেল চড়তে শিখিয়েছি, আমার কাঁধেও চড়েছিস অনেক। আমার কাছে তোর লজ্জাটা কিসের? বয়সকালে যদি কিছু করে ফেলেও থাকিস, সেটা বয়সের ধর্ম। সকলেরই একটু আধটু বেপরোয়া ঘটনা ঘটে। শীতলকুচিতে আমি একটু কুসঙ্গে পড়ে যাই। সন্ন্যাসী চরণ প্রতিহারের বাড়িতে একখানা ঘর ভাড়া নিয়ে থাকতাম। প্রথম চোটেই পানের বরজ থেকে বেশ কয়েক হাজার টাকা লাভ হয়েছিল। তখন বয়স কম, হাতে খোলামকুচির মতো টাকা, বুঝতেই পারেন। তা পারি। হ্যাঁ, কয়েকজন মোসাহেব বন্ধু জুটে গেছিল, তারা আমাকে মদ টদ খাওয়াতো। আমার ওই ফিকে মতো নেশার রং ধরে গেল। রোজই সন্ধ্যের পর আমার ঘরে 5-7 জন জুটে যেত। তাদের মধ্যে একজন ছিল অবনী ঘোষ। অবনীর চেহারা ভালো ছিল, পেটে বিদ্যেও ছিল, আবার উড়নচণ্ডীও ছিল। তবে সে একটু আলাদা রকমের ছিল, অন্যদের মতো আমার মোসাহিবি করতো না, কিন্তু আমার পয়সায় নিয়মিত মদ খেত, কারণ তার বিশেষ পয়সা ছিল না। গণ্ডগোলটা হয়েছিল এই অবনীকে নিয়েই। তাই নাকি? এই মাধবীর সঙ্গে অবনীর নাকি বিয়ের সব ঠিকঠাক। সেসব আমার জানার কথাও তো নয়, কিন্তু একদিন সকালবেলায় বড় যে রওনা হচ্ছি, হঠাৎ ফর্সা চোখে চশমাওয়ালা একটা মেয়ে হাজির, সঙ্গে গাঁয়ের কয়েকজন মাতব্বর। তাদের মধ্যে কি এই গোরাচাঁদও ছিল? না, তবে তার বাবা প্রতাপ চাঁদ ছিল। তারা এসেই আমাকে মাতাল, বদমাশ, দুশ্চরিত্র আরও অনেক কথা বলে প্রচণ্ড চেঁচামেচি বাঁধিয়ে দিল। মাধবীও কি গোলমাল করছিল? হ্যাঁ, তা তো বটেই। কি রাগ সে মেয়েটার! বলল আমি নাকি গাঁয়ের ছেলেদের নেশা ভাঙ ধরাচ্ছি, আর ছেলেদের মরালিটি নষ্ট করে দিচ্ছি, আরও কত কি। ভগবান জানেন, আমার মাতাল বন্ধুরা সবাই অভ্যস্ত মাতাল, আর তারাই আমাকে মদ টদ খেতে শিখিয়ে দিয়ে তারপর আমার ঘাড় ভেঙে মদ খেত। কিন্তু আমার কথা তখন কে আর কানে তোলে বলুন? ফটিক দাস নামে একটা গুন্ডা গাছের লোক তো আমাকে কয়েকটা চড়চাপড়ও মেরেছিল। ভয়ে আমি তখন জবু থবু। তারপর কি হলো? কি আর হবে, চারদিকে ভিড় জমে গেল, সবাই ছিছিক্ষার করছে। একমাত্র সন্ন্যাসী প্রতিহারী আমার পক্ষ নিয়ে 2-4টে কথা বলেছিল। সে ওই মাধবীকেই বলল যে অবনীকে শিববাবু মদ ধরিয়েছে, এ কথা গাঁয়ের গাছও বিশ্বাস করবে না। অবনী তো 14 বছর বয়স থেকে মদ খাচ্ছে, সবাই জানে, কিন্তু তার কথা কেউ কানেই তুলল না। আমার উপর হুকুম জারি হলো, গাঁ ছেড়ে চলে যেতে হবে। আর তুই কবুল করলি? আরে তখন না করে উপায়? আমি বাইরের লোক, উড়ে গিয়ে জুড়ে বসেছি, সহায় সম্বল তো কিছু নেই। তবে ঘটনার একটা উপকার কিন্তু হয়েছিল জামাইদা। সেদিন থেকে আজ অবধি আর মদ ছুঁইনি। সব ঘটনারই ভালো মন্দ দুটো দিক থাকে। তা বরজটা কি বিক্রি করলি নাকি? আরে না, ওখানেই তো আসল প্যাঁচ। তার মানে খেটে খুঁটে ব্যবসাটা দাঁড় করানো সকলেরই চোখ টাটাচ্ছিল। বরজটার দিকে তখন অনেকের নজর। ঘটনার পর মাসখানেক থেকে চেষ্টা করছিলাম বিক্রির,
কেউ কিনল না, বরং মাসখানেকের মাথায় আমাকে একরকম প্রাণের ভয় দেখিয়েই ওখান থেকে তাড়ানো হলো। বরজটা শুনেছি মহিতোষ রায় দখল করেছিল, আমি তারপর আর ওসব নিয়ে মাথা ঘামাইনি। শেষ অবধি তোর ওই অবনী ঘোষের সঙ্গে মাধবী রায়ের বিয়ে হয়েছিল কিনা খবর নিশ্চিত? সে খবরে আর আমার দরকার কি বলুন? অবনী ঘোষ আমার জীবন থেকে মুছে গেছে, শীতলকুচিও। ঘেন্নায় আর ওমুখ হইনি কখনো। মাধবীর তখন বয়স কত? 16-17 হবে বোধ হয়। মেয়েদের বয়সের কোনো আন্দাজ আমার নেই, 7-8 বছর আগেকার কথা। তোর কি মনে হয় ওই গন্ডগোলটা আসলে ষড়যন্ত্র? হ্যাঁ, তা তো বটেই। যে 1 মাস ছিলাম তারপরে, তখন আর অবনী ঘোষ বা অন্য মোসাহেবরা আমার ছায়াও মারাতো না। গোরাচাঁদ অবশ্য আমাকে এত ভেঙে কিছু বলেনি, তবে এটা ঠিক যে শীতলকুচিতে মহিতোষ রায়ের মেলা প্রতাপ আর বিষয় সম্পত্তি। হ্যাঁ, আমার কিছু করবার ছিল না জামাইদা, 1,00,000-2,3 টাকা জলে গেল, এই যা। তোর কাছে ওইসব দলিলপত্র আছে? বরজের দলিল? হ্যাঁ, সেটা আছে, তবে দলিল দিয়ে কিছু হবার নয়। মামলা করলে সেই মামলা গড়াতে থাকবে, টাকা খরচ হবে জলের মতো, কাজের কাজ কিছু হবে না। তাই আমি মামলা মোকদ্দমায় যাইনি, লোকসানটা সই নিয়ে নতুন রোগ নিয়ে আবার ব্যবসা করছি। তোর ব্যবসার মাথা আছে, সবাই জানে, কিন্তু তবু বরজটা এত সহজে বেহাত হতে না দিলেও পাতিস। ও বরজের এখন অনেক দাম রে। কি করতে পারতাম বলুন? লাঠিবাজি করে তো সুবিধা হতো না, বরং তাতে নিজেই হয়তো খুনটুন হয়ে যেতাম। তা বটে, তবে জানিস ওই নবকেষ্ট অন্য কথা বলে। কে নবকেষ্ট? সন্ন্যাসী প্রতিহারের ছেলে। আপনি তাকে পেলেন কোথায়? কেন, সে তো এখন শীতলকুচির লক্ষ্মী ভাণ্ডারের ম্যানেজার রে, তাকে চিনব না কেন? ও, তা সে আপনাকে কি বলেছে? তেমন কিছু কুচ্ছ কথা নয়, এই বলছিল যে মাধবীর সঙ্গে অবনী ঘোষের একটা বিয়ের কথা হয়েছিল বটে, তবে পাকা কোনো কথা না। অবনী ঘোষ যে খুব ভালো ছেলে না, এটা সবাই জানে, তবে তার বাবা কেতন ঘোষের কাছে ওই মহিতোষের একটু দায় ছিল। কেতন ঘোষ একসময় মহিতোষের দুঃসময় তাকে খুব সাহায্য করেছিল রে। একরকম তার দয়াতেই মহিতোষ ফের নিজের পায়ে দাঁড়ায়। সেই কৃতজ্ঞতা থেকেই এই বিয়ের কথা হয়। ধরে বেঁধে মেয়েটাকে হয়তো অবনীর সঙ্গেই বিয়ে দিতে হতো, মেয়েটা কিন্তু রাজি ছিল না। ও, তা সেসব তো আমার জানার কথা নয়, তবে অবনী ঘোষ কিন্তু লোক খারাপ ছিল না। মদ টদ খেত বটে, কিন্তু আর তেমন কোনো দোষ দেখিনি। কুঁড়ে আর ভীতু ছিল, তা সে তো অনেকেই ওরম হয়। শোন, শেষ অবধি মাধবী কিন্তু অবনীকে বিয়ে করেনি। অবনীর বিয়ে হয়েছে বৈকুণ্ঠপুরের সাধন দাসের মেয়ে বৈষ্ণবীর সাথে। ও বাবা, আপনি অনেক খবর রাখেন দেখছি। বুড়ো কথা কানে এলে কি করব বল,
তবে তুই যে দেখছি অবনী ঘোষের বড় শাউকার হয়েছিস, তোর বিপদের সময় তো অবনী ঘোষ তোর পাশে এসে দাঁড়ায়নি, তবে তাকে ভালো লোক বলে মনে করছিস কেন? ওই তো বললাম, লোকটা ভীতু, কিন্তু খারাপ বলে অন্যায় হবে। শোন, কেতন ঘোষ ছিল দাপুটে লোক, কিন্তু চরিত্র ভালো ছিল না। ছেলেরও সেরকমই হবার কথা। কেতন নিজের বিষয় সম্পত্তি ফুর্তি করে প্রায় উড়িয়েই দিয়েছিল। যা খুদকুঁড়ো ছিল তা ফুঁকে দিয়েছে অবনী। তবে পেটে বিদ্যে ছিল বলে বরাত জোরে একটা চাকরি পেয়ে গেছে, সরকারি কেরানি। আপনি অনেক খবর রাখেন জামাইদা, আমি এত সব জানতাম না। জানবার চেষ্টা করিসনি বলে জানিস না। কিন্তু আপনি বা এত খবর নিয়েছেন কেন? শীতলকুচির বৃত্তান্ত তো তামাদি হয়ে গেছে কবে। তাই নাকি? কিন্তু আমার তো তা মনে হচ্ছে না রে শিবাই। তবে আপনার মনে হচ্ছেটা কি? এই যে তোর বিয়ের অনিচ্ছে, পাত্রী দেখতে গিয়ে জানলা দিয়ে গরু ছাগল দেখা, নানা রকম খুঁতখুঁতনি তুলে সব সম্বন্ধ নাকচ করে দেওয়া, এই সব দেখেই মনে একটু ধন্দ এসেছিল। কিছু মনে করিস না বাপু, শীতলকুচিতে গিয়ে একটু খোঁড়াখুড়ি করতেই কিছু ঘটনা বেরিয়ে পড়ল। এত সব কোনোদিন ভেঙে তো বলিসনি, আমার মনে টিকটিক তো হচ্ছিলই। আরে দূর, কি যে বলেন আপনি জামাইদা। ঠিকই বলি রে শিবাই, যতই ঢাকা চাপা দিস না কেন, আসল কথা বুঝতে আমার বাকি নেই। রাত হতে চলো জামাইদা, এবার উঠি। তারা কিসের? ভটভটিয়া আছে 3 মাইল রাস্তা, লহমায় পেরিয়ে যাবি। সবে ঝাঁপি খুলছি, সাপ বেরোক, তার আগেই পালালে কি চলে? ঠিক আছে, বলেন। তুই ভাবিস না যে শুধু উড়ো খবরের ভরসায় তোকে এত কথা বলছি। কারো সঙ্গে কথা কইতে বাকি রাখিনি। সর্বনাশ! কার সঙ্গে কথা কইলেন? অবনী ঘোষ, মহিতোষ, এমনকি মাধবীকেও বাদ রাখিনি। আমাকে ডোবালেন যে। অন্ধকার বলে বুঝতে পারছি না তোর মুখখানা রাঙা হয়ে উঠল কিনা। এসব না করলে ভালো করতেন জামাইদা। যা উড়ে পুড়ে গেছে তাকে আর কুড়িয়ে এনে কি হবে? উড়ে পুড়েই যদি গিয়ে থাকে, তাহলে গাঁয়ের একটা সুন্দরী মেয়ে 23 বছর বয়স অবধি বিয়ে না করে বসে আছে কেন বল? বিয়ে করেনি সে, তার ইচ্ছে, কাজটা ভালো করেনি সে। অবনী ঘোষের বাগদত্তা ছিল, তার উচিত ছিল তাকেই বিয়ে করা। আরে মনের সায় না থাকলেও, আর বাগদত্তাই বা কোন হিসেবে? মাধবীর তো মতামতই নেয়নি ওর বাপ। দুজনের ভাবসাবু ছিল না রে বাবা। না থাকলে মাধবী সেদিন অবনী ঘোষের হয়ে ঝগড়া করতে এসেছিল কেন? মোটেই অবনীর হয়ে ঝগড়া করেনি। সে চেয়েছিল যাতে তুই হুড়ো খেয়ে মদ ছাড়িস। তার মনের কথা তুই টেরও পাসনি। এত বোকা তুই
ঝগড়া করতে এসেছিল তোর ভালোর জন্যই। তবে সিচুয়েশনটা যে ওরকম বিচ্ছিরি দাঁড়াবে তা বুঝতে পারেনি, সেই জন্য পরে কান্নাকাটি করেছিল খুব, এখনো কাঁদে রে। তাতে আমার আর কিছু যায় আসে না দাদা। যায় আসে বলেই না আজ অবধি তোর আর কোনো মেয়ে পছন্দ হয় না। সত্যি কথা বলতো, মাধবী তোর সঙ্গে ঝগড়া করবার আগে কতবার ভাব করতে চেয়েছিল, তুই তাকে পাত্তাই দিলি না। জামাইদা, পাত্তা দেওয়ার প্রশ্ন ওঠে কেন? সে তো আমার চোখে পরস্ত্রী। তোর মাথা, কোনো হিসেবেই মাধবী পরস্ত্রী ছিল না, আজও না। মাধবীর কথা তুলছেন কেন জামাইদা? আপনার মতলবখানা কি? শোন, গত রোববার তোর দিদিকে নিয়ে আমি শীতলকুচিতে গিয়েছিলাম। সর্বনাশ! সর্বনাশের জন্যই এইবার তৈরি হ। তোর দিদির মাধবীকে ভারী পছন্দ হয়েছে। তার ওপর যখন শুনলো এত বয়স অবধি মেয়েটা বিয়ে না করে একজনের জন্য অপেক্ষা করে আছে, তখন তো কেঁদেই ফেলল। মোহিত এখন পারলে আমাদের হাতে পায়ে ধরে, বলছিল মেয়েটা বিয়ে করবে না বলে ধনুক ভাঙা পণ করে বসে আছে, আমি মরেও শান্তি পাবো না। কাজটা ভালো করেননি জামাইদা, আমাকে বড় লজ্জায় ফেললেন। দামড়া কোথাকার! শুধু একটা ভুল ধারণার উপর একটা মেয়েকে এত কষ্ট দিতে হয়? অবনী ঘোষ তো কবেই বিয়ে করে সংসার পেতে বসে গেছে, তোর অঙ্ক তো মেলেনি রে। সব অঙ্ক কি মেলে দাদা? এই অঙ্কটা মিলিয়ে দে ভাই, আর পাত্রী দেখার নামে আমাদের মিছে হয়রান করে মারিস না। আজ উঠি জামাইদা? না, উঠলে হবে না, মুচলেখা দিয়ে যা। কোনো দিন তো আমার সঙ্গে অবাধ্যতা করিসনি বাবা, আজ কি করবি? জ্বালালেন। দিদি যখন আসরে নেমে পড়েছে তখন আমার জীবন অতিষ্ঠ করে মারবে। মত দিলি তাহলে? না দিয়ে উপায় কি বলুন? আজকের গল্প এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো তা জানতে পারলে আমাদের খুব ভাল লাগবে, অথবা যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে সেই সবই দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ। খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে।